বলা চলে কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে। আপনি নিশ্চয়ই দেখতে পাবেন এখন ক্যামেরায় যে ১২ এবং ১৩ নম্বর যে খুঁটি রয়েছে পদ্মা সেতু, সেই খুঁটির উপরে ৪১তম স্প্যানটি একেবারেই বসে গেছে বলা চলে, কিন্তু এখনও চূড়ান্তভাবে সেটি বলা যাচ্ছে না, তবে একেবারেই বসে যাওয়ার মতোই অবস্থা নিশ্চয়ই ক্যামেরায় আপনি দেখতে পাচ্ছেন। এবং তিয়ান যে ক্রেন, সেই ক্রেনের মাধ্যমে কিন্তু গতকালকেই বিকেলে কিন্তু এই স্প্যানটি নিয়ে আসা হয়। এখানে দীর্ঘ সময় তারা অপেক্ষা করার পর আজকে সকাল ৯টার পর আমরা দেখতে পাই যে খানিকটা কার্যক্রম অগ্রগতি হতে শুরু করে। আমরা যখন সকাল ৯টার দিকে এই জেটি ঘাটে এসেছি, অর্থাৎ এই পদ্মা সেতুর যে ১৫ নম্বর যে পিলারের ঠিক নিচেই যে জেটি, সেই জেটি ঘাটে আসার পর দেখতে পাই যে আমরা স্প্যানটিকে হ্যাং আউট করে রাখা হয়েছে ক্রেনের মাধ্যমে, এবং পরবর্তীতে সেটি আমরা দেখতে পাই যে হাইট আপ করা হয়। হাইট আপ করে ক্রেনটি কিন্তু নির্ধারিত যে পিলার, যে খুঁটি রয়েছে ১২ এবং ১৩ নম্বর খুঁটি, সেই খুঁটির দিকে এগিয়ে যায়। এবং এগিয়ে যাওয়ার পরে কিন্তু এখন অনেকটাই একেবারে বসানোর মতো প্রক্রিয়াতে চলে গেছে। সেই বিষয়ে একটু আমার সঙ্গে সহকর্মী সাজ্জাদ হোসেন রয়েছেন, তার কাছ থেকে জেনে নেব। তিনি খানিক আগেই পদ্মা সেতুর একজন প্রকৌশলীর সঙ্গে আলাপ করেছেন। সাজ্জাদ, আমরা দেখতেই পাচ্ছি যে একেবারেই শেষ পর্যায়ে রয়েছে স্প্যান বসানোর কার্যক্রম। প্রকৌশলীরা কি বলছেন যে আর ঠিক কতক্ষণ সময় লাগতে পারে স্প্যানটি আজকে বসিয়ে ফেলার জন্য? এখন কিন্তু দুই পিলারের যে বেয়ারিং রয়েছে এটি ছুঁই ছুঁই অবস্থানে আছে। হয়তো আর ২০ থেকে ২৫ মিনিট সময়ের মধ্যে আমরা বলতে পারবো যে পদ্মা সেতুর ৪১তম স্প্যানটি বসে গেছে। এখন শেষ ধাপে যে পরীক্ষা নিরীক্ষা এবং যাচাই বাছাই সেটি কিন্তু সম্পন্ন করা হচ্ছে, আর সেটি হয়ে গেলে কিন্তু পদ্মা সেতুর এই স্প্যানটি বসিয়ে দেওয়া সম্ভব হবে। সাজ্জাদ, এবং সেই সঙ্গে যেহেতু এটি পদ্মা সেতুর একদম শেষ স্প্যান, ৪১তম স্প্যান, তো এই স্প্যানটি বসানোর ক্ষেত্রে কি বিশেষ কোনো প্রক্রিয়া কি অবলম্বন করা হচ্ছে কি না? প্রকৌশলীরা কি বললেন? আমি প্রকৌশলীদের সাথে কথা বলেছিলাম, ৪০টি স্প্যান যেভাবে বসানো হয়েছে এটিও বসানো হয়েছে, তবে দুই একটি কারিগরি বিষয় এখানে আনা হয়েছে। সেটি হচ্ছে হ্যাঙ্গিংয়ের যে বিষয়টা, সেখানে ক্যাবলের মাধ্যমে আর কি ধরে রাখার যে বিষয়টি, এটি যুক্ত হয়েছে। এছাড়া বাকি যে স্প্যানগুলো যেভাবে বসানো হয়েছে স্বাভাবিকভাবে এটিও কিন্তু সেভাবেই বসানো হচ্ছে, এছাড়া অন্য কোনো কারণ নেই। অন্যান্য যে স্প্যানগুলো বসানো হয়েছিল ঠিক একইভাবে আসলে স্প্যানগুলো এটাও বসানো হবে সেটি। সাজ্জাদ, আপনি তো এর আগেও আসলে স্প্যান বসানোর কার্যক্রম আসলে সেই সময় এসে কভার করেছেন, তো সেই সময়ের অভিজ্ঞতা কি বলে যে কী পরিমাণ আসলে সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে, বা কী পরিমাণ কীভাবে আসলে বাকি স্প্যানগুলো বসানো হচ্ছে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা সেই অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছি। পদ্মা সেতুতে যখন নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালে, এরপর যখন ২০১৭ সালে প্রথম স্প্যানটি বসানো হয়, এর আগে যে সমস্যাটি পদ্মা সেতু প্রকল্প ফেস করে সেটি হচ্ছে যে মাটির গঠনগত বৈচিত্র্য এবং গভীরতার তারতম্য। এর কারণে কিন্তু পিলারগুলো নকশা জটিলতায় পড়ে, এবং যার কারণে কিন্তু পদ্মা সেতুর পিলার বেশি সময় নিয়ে আর কি তৈরি হচ্ছিল। তবে পদ্মা সেতুর এই কাজটি দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু জাজিরা যে প্রান্ত রয়েছে সেখান থেকে কিন্তু কাজের গতি বাড়ানো হয়, এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি যে স্প্যান বসানোর যে শিডিউল সেটি কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে জাজিরা প্রান্তে কিন্তু স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়, এবং আস্তে আস্তে কিন্তু মাওয়া প্রান্তে এসে পৌঁছেছে। এবং আইটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে মাওয়া প্রান্তে কিন্তু নকশা যখন সমাধান এসে পড়ে তখন থেকে কিন্তু স্প্যান বসানোর পরিকল্পনা করে, এবং এই যে স্প্যানগুলো এগুলো কিন্তু চীন থেকে আনা হয় টুকরো টুকরো করে, এবং কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে সেখানে আনার পর সেটিকে জোড়া দেওয়া হয়, এবং ২ থেকে ৩ মাস সময় লাগে একটি স্প্যান জোড়া দেওয়ার পর। এরপর এইগুলো ঝালাই কাজ করা হয়, এরপর পেন্টিং করা হয়, এরপর সব কিছু ঠিকঠাক করার পরে কিন্তু ইয়ার্ডের বাইরে রাখা হয়। এবং ভাসমান যে ক্র্যান তিয়ানি, যেটি ৩৬০০ টন ধারণ ক্ষমতা, যেটি এই যাবৎ যে স্প্যান বসানো হয়েছে এগুলো কিন্তু এই তিয়ানি ভাসমান ক্র্যামের মাধ্যমে বসানো হয়েছে, এবং আজকে যে স্প্যানটি বসানো হয়েছে এটির মাধ্যমেই কিন্তু এর কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে। আমি প্রকৌশলীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই স্প্যানটি বসানোর পরেই কিন্তু চায়না মেজর ব্রিজ কোম্পানি এই ভাসমান ক্র্যানটি তাদের কোম্পানির আওতায় নিয়ে যাবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে যে স্প্যানটি বসছে এটি বসানোর মাধ্যমে কিন্তু পদ্মাপাড়ের মানুষজনের মধ্যে একটি আনন্দ আমি দেখতে পাচ্ছি, যে আশেপাশে অনেকেই ট্রলারের মাধ্যমে কিন্তু এসে এখানে দেখছেন যে কীভাবে সর্বশেষ স্প্যানটি বসানো হচ্ছে। সাজ্জাদ, আপনি রয়েছেন, নিশ্চয়ই শুনছিলেন ইব্রাহিম, আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন, তিনি বলছিলেন আসলে টেকনিক্যাল বিষয়গুলো, প্রকৌশল বিষয়গুলো, আসলে কী করে এই স্প্যানটি আসলে বসানো হবে এবং সেই সঙ্গে অন্যান্য স্প্যানগুলো কীভাবে বসানো হয়েছে। এই স্প্যানের খুব কাছাকাছি হচ্ছে এটির কনস্ট্রাকশন ইয়ার্ড কুমারভোগ, সেখানেই আসলে এই স্প্যানগুলো তৈরি করা হয়। এগুলো আসলে খুচরাভাবে নিয়ে আসা হয় চায়না থেকে, এনে তারপর জোড়া দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং সেখানেই এই স্প্যানগুলো বসানোর প্রক্রিয়া শুরু হয়। ইব্রাহিম, আপনি জানেন যে ২০২০ সালে আসলে আমরা জানি যে আসলে সব মিলিয়ে ২২টির মতো স্প্যান বসেছে, ২০১৯ সালে বসেছে ১৪টির মতো, এবং তার আগের বছরে কিন্তু আমরা জানি যে ৪টির মতো স্প্যান বসানো হয়েছে। এবং ইব্রাহিম, এই প্রকল্পটি কিন্তু শুরু হয়েছিল বলা চলে ২০০১ সাল থেকে। ২০০১ সাল থেকে প্রকল্প শুরু হয়েছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই প্রকল্পের উদ্বোধন করেন। তারপরে কিন্তু ২০০৪ সালে জাইকা এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার পর
সমীক্ষা হয়। সমীক্ষা হওয়ার পরে 2007 সালে একনেক সভায় এই প্রকল্পটি পাশ হয়। তখন কিন্তু আমরা দেখেছি যে 10,000 কোটি টাকার কিছু বেশি নির্মাণ ব্যয় ধরে এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় একনেকে। তারপরে আমরা দেখেছি 2007 সালের পর 2011 সালে আরেক দফা প্রকল্পের ব্যয় সংশোধন হয়। তখন কিন্তু আমরা দেখেছি যে প্রকল্পের ব্যয় কিন্তু বেড়ে 20,000 কোটি টাকার ছাড়িয়ে যায়, 20,500 কোটি টাকার মতো সেটি হয়। এবং তারপরে আবার দেখেছি আমরা 2018 সালের দিকে আরেক দফা সেটি সংশোধন করা হয়। তখন কিন্তু প্রকল্পের ব্যয় 30,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, 30,193 কোটি টাকা বলা চলে। এবং এই প্রকল্প শেষ হওয়ার পর কিন্তু ইব্রাহিম আমরা জানি যে আরেক দফা এই ব্যয় সংশোধন হওয়ার কথা রয়েছে। এবং আজকে যে স্প্যানটি বসানো হচ্ছে ইব্রাহিম, এই স্প্যানটির মাধ্যমে কিন্তু পদ্মা সেতু চূড়ান্ত রূপ পাবে। 6.15 কিলোমিটার এই পদ্মা সেতু জুড়ে দিবে হচ্ছে শরীয়তপুর থেকে মুন্সিগঞ্জকে। সুতরাং জাজিরা এবং মাওয়া প্রান্ত জুড়ে যাবে এই পদ্মা সেতুর মধ্য দিয়ে। এবং এই সেতুটি মূলত দ্বিতল একটি সেতু, দোতলা সেতু। উপরে আসলে যানবাহন চলবে এবং এর ভেতর দিয়ে চলবে রেলগাড়ি চলবে। উপরে কিন্তু এই স্প্যানগুলো বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যেটি জানি যে এখানে কংক্রিটের স্ল্যাব বসানো হবে, পিচ ঢালাই দেওয়া হবে। তারপরে কিন্তু 4 লেনের সড়ক এখানে তৈরি হবে ইব্রাহিম, এবং সেখানে সড়কের বিভাজক থাকবে। এবং এই স্প্যানের মধ্যে দিয়ে যখন রেল লাইন বসানোর কার্যক্রম শুরু হবে, সেখানে কিন্তু মিটার গ্রেজ এবং বড গ্রেজ দু ধরনের রেলগাড়ি চলারও কিন্তু ব্যবস্থা থাকবে, সেটি আমরা জেনেছি। এবং জাইকার সমীক্ষার কথা খানিক আগে বলছিলাম ইব্রাহিম, সেই সমীক্ষায় কিন্তু বলা হয়েছিল যে পদ্মা সেতু যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু সেটি দেশের জিডিপি প্রবৃদ্ধিতে কিন্তু ভূমিকা রাখবে, বড় ধরনের ভূমিকা রাখবে। বলা হয়ে থাকে 1.23% জিডিপি প্রবৃদ্ধি কিন্তু যুক্ত হবে এই পদ্মা সেতু হওয়ার মধ্য দিয়ে। এবং সেই সঙ্গে যদি বলি যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথা বলি, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। মালামাল পরিবহন থেকে শুরু করে যাত্রী পরিবহন সব ক্ষেত্রেই এই সেতু ব্যাপক ভূমিকা রাখবে। এবং সেক্ষেত্রে যেটি বলা যায় যে এই সেতুর মাধ্যমে 2.3% জিডিপি প্রবৃদ্ধি দক্ষিণ পশ্চিমাঞ্চলে যুক্ত হবে। এবং আপনি জানেন যে দেশের গুরুত্বপূর্ণ দুটি বন্দর রয়েছে, বেনাপোল এবং হিলি স্থলবন্দর রয়েছে, সেই বন্দর কিন্তু যুক্ত হবে সরাসরি রাজধানীর সঙ্গে। সুতরাং আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু এক নতুন মাত্রা যুক্ত হবে পদ্মা সেতুর মধ্যে দিয়ে, নিঃসন্দেহে এটি বলাই যায় ইব্রাহিম। এবং ইব্রাহিম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে তিয়ানি ক্রেনটির মাধ্যমে স্প্যানটি একেবারে চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে। সেখানে 12 এবং 13 নম্বর খুঁটির একেবারে বসার অবস্থায় চলে এসেছে। সেখানে কিন্তু প্রকৌশলীরা এই মুহূর্তে কাজ করছেন, সেটি আমরা নিশ্চিত করেই দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে কিন্তু আমার সহকর্মী খানিক আগে বলছিলেন যে এই স্প্যানটি বসানোর পরপরই কিন্তু ঝালাইয়ের কার্যক্রম চলবে। বাকি স্প্যান, সাজ্জাদ, সে বিষয়টি জানতে চাই যে বাকি স্প্যানগুলো যখন বসানো হয়েছিল সেখানে আসলে এই স্প্যান বসানোর পর কতদিন ধরে ঝালাই কার্যক্রম চলেছে এবং কতদিন পরে আসলে প্রকৌশলীরা নিশ্চিত করেছেন যে এই স্প্যান বসানোর কার্যক্রমটি পুরোপুরি সম্পন্ন হয়েছে? স্প্যানটি যখন বসানো কমপ্লিট হলে কিন্তু পার্শ্ববর্তী যে স্প্যান থাকে ওই স্প্যানের সাথে ঝালাইয়ের কাজটি করে এটি 3 থেকে 4 দিন পর্যন্ত সময় লেগে যায়। এবং ঝালাই দেওয়ার পরেই কিন্তু সেখানে স্ল্যাবের বসানোর কাজটি চলমান হয়ে থাকে। এবং পুরোভাবে সম্পূর্ণ করতে গেলে 15 থেকে 20 দিন পর্যন্ত সময় লেগে থাকে একদম পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য। আপনি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনি যেমনটা বলছিলেন যে স্প্যান বসানোর ক্ষেত্রে প্রকৌশলীরা কী বাধা অতিক্রম করেছে। শুরুতে যে স্প্যানটি বসানো হয়েছিল এরপর কিন্তু আমরা দেখেছিলাম 3 থেকে 4 মাস ব্যবধান থাকে একটি স্প্যান বসানোর পর, কিন্তু সময় যত বাড়তে থাকে এবং প্রকৌশলীরাও কিন্তু অভিজ্ঞতা বাড়তে থাকে, এক পর্যায়ে দেখা যায় যে 10 থেকে 15 দিন এবং সর্বশেষ যে স্প্যানটি বসানো হয়েছে এটি কিন্তু 6 দিনের ব্যবধানে বসানো হয়েছে। প্রথম দিকে এই স্প্যান বসানোর ক্ষেত্রে কিন্তু প্রকৌশলীরা নানা বাধা অতিক্রম করেছে, যেমন ভাসমান ক্র্যানটি যেটি ক্যাবলের মাধ্যমে ঝুলিয়ে অ্যাঙ্করিং করায় সেটি কিন্তু অনেক সময় বাতাসের কারণে দুলতে থাকে, এরকম সমস্যা ফেস করতে হয়েছে। অনেক সময় প্রাকৃতিক যে দুর্যোগ আছে এটির কারণে শিডিউল পরিবর্তন করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, প্রমত্তা পদ্মা যেটি আমাজনের পর দ্বিতীয় খরস্রোতা হিসেবে আমরা জানি পরিচিত, এখানে কিন্তু আবহাওয়া পরিস্থিতি একদম প্রেডিকশন করে বলাটা খুবই মুশকিল। এর জন্য কিন্তু বারবার শিডিউল পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে 11ই অক্টোবরের পর মূলত আসলে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে এবং তারপরে কিন্তু আমরা দেখি যে পুরোদমে কিন্তু স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়ে যায় এবং টানা আমরা দেখেছি যে 9টি স্প্যান পরপর বসিয়ে ফেলা হয়েছে এবং সবশেষ যে 40তম স্প্যান সেটি বসানোর পরেও কিন্তু আমরা দেখেছি যে এই স্প্যানটি 6 দিনের মাথায় বসানো হচ্ছে। পদ্মা সেতুতে কিন্তু 4 মাস করোনার কারণে এবং বন্যার কারণে কিন্তু স্প্যান বসানোর কার্যক্রম স্থগিত ছিল, কিন্তু বাকি যে কাজগুলো ছিল সেটি কিন্তু চলেছে। একদিনের জন্য কিন্তু পদ্মা সেতুর কাজের গতি কমে যায়নি, হয়তো কিছুটা স্লত হয়েছে। আর এই স্প্যানটি বসানো হচ্ছে কিন্তু এই মাসের একদম সর্বশেষ এই স্প্যানটি, এবং গেল 2 মাসে কিন্তু অক্টোবর মাসে 4টি, নভেম্বর মাসে 4টি এবং আজকে যদি এই স্প্যানটি বসে দেয় তাহলে 2টি স্প্যান হবে।
এই স্প্যানগুলো কিন্তু অনুকূল আবহাওয়া এবং সব কিছু ঠিকঠাক থাকার কারণেই কিন্তু আসলে যেভাবে শিডিউল করেছে সেভাবেই চলেছে। তবে ব্যতিক্রম ছিল যে অক্টোবরের সর্বশেষ যে স্প্যানটি বসানো হয়েছিল সেদিন এই পদ্মা সেতুর পিলারের এখানে নাব্যতা সংকট থাকার কারণে কিন্তু 2 দিন পিছিয়ে স্প্যানটি বসানো হয়েছিল, এবং যার কারণে কিন্তু যে শিডিউল নির্ধারণ করা ছিল সর্বশেষ স্প্যান পর্যন্ত, এর জন্য কিন্তু তারিখ পরিবর্তন করা হয়েছে। এই ছিল অ্যাকচুয়ালি। সাজ্জাদ, আমরা কিন্তু লক্ষ্য করছি যে নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে আজকে, সুতরাং ঐতিহাসিক একটি মুহূর্ত বলাই চলে। সেক্ষেত্রে কিন্তু আজকে কোনো অনুষ্ঠান হচ্ছে না, অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমরা যতদূর জানি যে আসলে সেটি বাতিল করা হয়েছে। এবং এখানে আসলে পদ্মা সেতুর যারা প্রকৌশলী রয়েছেন, যারা এখানে যারা কাজ করছেন, বিদেশি কর্মী রয়েছেন, দেশীয় কর্মী রয়েছেন, তারা আসলে করোনা পরিস্থিতি নিয়ে খুবই সচেতন, যে কারণে আসলে তারা চাচ্ছেন না যে খুব বেশি জনসমাগম হোক। আমরা কিন্তু আজকে এই জেটিঘাটে আসার পরে, অর্থাৎ এই 15তম খুঁটির সঙ্গে যে লাগোয়া জেটিঘাট, সেখানে আসার পরে দেখছি যে সেনাবাহিনীর টহল বোট দেখছি আমরা, বেশ খানিকক্ষণ পরপর তারা আসছেন। আমাদের এখানে নৌ পুলিশের টহল বোট দেখতে পাচ্ছি। তো এতদিন যে স্প্যানগুলো বসানো হয়েছে, আপনি তো সেইগুলো কভার করেছেন, তখনও কি একই রকমের তৎপরতা আপনি লক্ষ্য করেছেন, আজকে খুব বিশেষ তৎপরতা লক্ষ্য করছেন সাজ্জাদ? পদ্মা সেতু এলাকাতে করোনা পরিস্থিতি যখন আঘাত আনে তখন এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে পদ্মা সেতুতে নিয়োজিত যেসব শ্রমিক প্রকৌশলী কাজ করবেন যাতে এই প্রকল্প এলাকার ভিতরেই থাকেন, বাইরে না যেতে পারেন। আর যদি বাইরে থেকে যারা আসবেন তাদেরকে কোয়ারেন্টিনের মাধ্যমে অবস্থান করে তারপর কাজে যুক্ত হবেন। আপনি যেমনটি বলছিলেন যে আজকে ব্যতিক্রম এই জন্য যে আজকে কিন্তু অনেক সাংবাদিকদের পাশাপাশি অনেক দর্শনার্থীও এখানে এসে পড়েছেন। তো করোনা পরিস্থিতির মধ্যে এমন একটি পরিবেশ যাতে বজায় রেখে সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, এই জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আশেপাশে টহল দিচ্ছেন, এবং যেসব নৌবোটগুলো নৌযানের কাছাকাছি এসে পড়ছে ভাসমান ক্রেনটি, সেগুলো কিন্তু নিরাপদ স্থানে সরে যেতে তারা বলছেন। এখন যে স্প্যানটি বসানো হয়েছে, আমরা গত যে স্প্যানগুলো বসানো হয়েছে তখন কিন্তু এরকম উপস্থিতি দেখা যায়নি। তো আজকে সর্বশেষ স্প্যান হওয়ার কারণে কিন্তু অনেকে আসছেন, তো যার কারণে আশঙ্কা থেকেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে এই কাজটি করছেন। স্বাস্থ্য নিরাপত্তা এবং বাকি পারিপার্শ্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী এবং নৌবাহিনীর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল বোট, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই সাজ্জাদ, ইব্রাহিম, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমরা যদি একটু পুরোনো দিকে ফিরে যাই, তাহলে বলতে হবে যে পদ্মা সেতুর যে প্রথম যে স্প্যানটি খুঁটির উপর বসেছিল সেটি 2017 সালে 30 সেপ্টেম্বর প্রথম আসলে বসানো হয়েছিল। তারপরে আমরা দেখতে পাই যে 40টি যে বাকি স্প্যান, সেগুলো বসাতে আসলে সময় লেগেছে 3 বছর 2 মাসের মতো। অবশ্য বলাই যায় যে গেল আসলে 2 মাসের মধ্যে কিন্তু 9টি স্প্যান বসেছে, এবং সবশেষ স্প্যানটি কিন্তু আজকে বসতে যাচ্ছে। এবং সরকার যে বিষয়টি চায় সেটি হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যেই এই পদ্মা সেতু চালু করতে চায়, যে কারণে তারা কিন্তু কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চলেছে। এবং এই কার্যক্রমের মধ্যে দিয়ে কিন্তু দেশের কিন্তু সবচেয়ে বড় যে অবকাঠামো পদ্মা সেতু, সেটি কিন্তু পেতে যাচ্ছে বাংলাদেশ। এবং সব কিছু মিলিয়ে আজকে পরিকল্পনা মাফিক এই স্প্যান বসানো হয়ে গেলে কিন্তু পুরো দৃশ্যমান হবে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু, এবং এর মধ্য দিয়ে কিন্তু শরীয়তপুরের থেকে জুড়ে যাবে কিন্তু মুন্সিগঞ্জ পর্যন্ত। এবং সাজ্জাদ, যে বিষয়টি খানিক আগে বলছিলেন ইব্রাহিম, যে বন্যা পরিস্থিতি, করোনা পরিস্থিতির কারণে এই পদ্মা সেতুর কার্যক্রম খানিকটা পিছিয়ে গিয়েছিল, কিন্তু বন্যা এবং করোনার মধ্যে কিন্তু পরিস্থিতি স্প্যান বসানো বা অন্যান্য কাজ যদি নাও হয়ে থাকে, সেই সময়টাতে কিন্তু স্প্যান নির্মাণ কিন্তু থেমে থাকেনি। সেই সময়টাতে স্প্যানের নির্মাণ কাজ কিন্তু চলেছে পুরোদমে, এবং তারই কিন্তু সাফল্যের ধারাবাহিকতা বা সেই সময়ের কাজের অগ্রগতির কিন্তু সুফলই কিন্তু পেতে যাচ্ছে ঠিক একই সময়। কারণ এখন খুব জলদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক স্প্যান বসিয়ে ফেলা হলো সব মিলিয়ে। এবং কারিগরি কোনো জটিলতার কথা যদি বলি, আমরা একসময় শুনেছিলাম যে কারিগরি জটিলতার কথা পদ্মা সেতুর যখন খুঁটি স্থাপন করা হয় তখন বেশ খানিকটা সময় আমরা লক্ষ্য করেছিলাম যে এই সেতু স্থাপনে খানিকটা বিলম্ব হচ্ছে। সেই সময়ের অভিজ্ঞতা যদি একটু জানতে চাই সাজ্জাদ, তখন আসলে কি সমস্যা হয়েছিল পদ্মা সেতু নিয়ে? পদ্মা সেতু নির্মাণের পর থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এখানে ছিল, যেমন পিলারের নকশা জটিলতা ছিল। যে আমরা যেমনটি জেনেছিলাম, এখানে বেশ কিছু পিলার আছে যেগুলো কিন্তু স্ক্রিন গাউটিং পদ্ধতিতে পাইলিং করা হয়েছে। যেখানে সাধারণ পিলারে 6টি পাইল, ওইটিতে স্ক্রিন গাউটিং পদ্ধতিতে 7টি পাইল করা হয়েছে। বিশ্বের খুব হাতে গোনা কয়েকটা ব্রিজে কিন্তু এই স্ক্রিন গাউটিং পদ্ধতির মাধ্যমে পিলারের পাইলের কাজটি করা হয়ে থাকে। শুরুতে এমনও হয়েছে যে পিলারের পাইল করার পর সেটি নদীগর্ভেও চলে গেছে। পদ্মা সেতুর প্রকৌশলে কিন্তু বারবার এসব বাধার মুখে পড়তে হয়েছে। তারা বিদেশি পরামর্শক এনে কিন্তু কয়েক মাস সময় নিয়ে এসব সমাধান করার পরেই কিন্তু সমাধান এসেছে, এবং যার কারণে পদ্মা সেতুর যে পিলার রয়েছে টোটাল 42টি পিলার, এটি কিন্তু ঠিকঠাক মতো সফলভাবে স্থাপন হয়ে গেছে। এবং আজকে কিন্তু স্প্যান বসানোর মাধ্যমেই প্রমাণ করে যেটি যে বাংলাদেশ কিন্তু বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পদ্মা সেতুর এত বাধা অতিক্রম করার পর একটি সেতু এত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এবং পদ্মা পাড়ের চোখে মুখের সবার মুখে কিন্তু এখন হাসি, কেননা যারা এখানে বাপদাদার দীর্ঘ বছরের পুরনো ভিটা সেটি কিন্তু ত্যাগ করেছে, আর তারা প্রথমে যেই বিষয়টি ছিল একটি অনিশ্চয়তা, সেটি কিন্তু কেটে গিয়েছে। তারা এখন দেখতেই পাচ্ছে পদ্মা সেতু দৃশ্যমানের পথে। আর
এরপর যে স্প্যান বসানোর পর যে রেলওয়ে স্ল্যাব এবং রোডওয়ে স্ল্যাব সেটি কিন্তু গতি বাড়ানোর জন্য চীন থেকেই এই মাসে কিন্তু একটি পরামর্শক টিম এসেছে কিভাবে এই রেলওয়ে স্ল্যাব এবং রোডওয়ে স্ল্যাবের গতি আরও বাড়ানো যায়। আর ইতিমধ্যেই কিন্তু যেসব স্ল্যাব বসানো হবে সেটিও কিন্তু নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা যেই জেটিতে আছি সেটি কিন্তু দুই যে স্ল্যাব রয়েছে সেটির মাঝখানে যেই ফাঁকা জায়গা সেটি ঢালাইয়ের কাজের কিন্তু এই জেটিতে ব্যবহৃত হচ্ছিল। আমরা প্রকৌশলীদের সাথে কথা বলেছি, শ্রমিকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু খুবই আনন্দিত যে পদ্মা সেতুর স্প্যানের কাজ শেষ হয়ে যাচ্ছে এবং বিজয়ের মাসে এই কাজটি করার মাধ্যমে কিন্তু বিজয়ের মাসে আমরা একটি নতুন আনন্দ উপভোগ করতে যাচ্ছি। জি অবশ্যই সাজ্জাদ, ইব্রাহিম নিশ্চয়ই শুনছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন, তিনি কিন্তু বিস্তারিত বর্ণনা করলেন যে আসলে এই পিছনের ইতিহাস সম্পর্কে খানিকটা। ইব্রাহিম, আপনি জানেন যে এই যে 41 নম্বর যে স্প্যানটি বসতে যাচ্ছে সেই স্প্যানটি কিন্তু খুব যেহেতু কাঙ্ক্ষিত একটি স্প্যান, কারণ এর মাধ্যমে কিন্তু পদ্মা সেতু কিন্তু তার পরিপূর্ণ রূপ পেতে যাচ্ছে। সুতরাং সে কারণে কিন্তু সবশেষ যে স্প্যানের কিন্তু দুপাশে কিন্তু সকালে যখন আমরা এই জেটি ঘাটে আসি তখন আসার মুহূর্তে আমরা লক্ষ্য করেছি স্প্যানের দুপাশে কিন্তু পতাকা রয়েছে। এক পাশে বাংলাদেশের পতাকা, আরেক পাশে চায়নার পতাকা রয়েছে। এছাড়াও সেখানে বাংলা, ইংরেজি এবং চাইনিজ ভাষায় কিন্তু লেখা রয়েছে বিশেষ শ্রম এবং ঘামে বহু বছরের প্রচেষ্টায় এই যে একটি বড় প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে সেই রূপরেখার গল্প, সেই রূপরেখার কথা। ইব্রাহিম, নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানাবো আপনাকে। অবশ্যই জি মাহমুদ, একটা গৌরবময় সময়ের সাক্ষী হচ্ছেন আপনি। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।